I am Dr. Ratandra Das, physician from Bardhaman. আজ আমরা একটা টপিকের উপরে ডিসকাশন করছি, দ্যাট ইজ লিঙ্ক বিটুইন হায়াটাস হার্নিয়া অ্যান্ড হার্টবার্ন। তো হায়াটাস হার্নিয়া একটা বড়সড় নাম, কিন্তু হায়াটাস হার্নিয়া কেন হয়, কিভাবে হয়, সেগুলোর উপরে আমরা একটা ছোট্ট আলোচনা করব। আর হার্টবার্নটাই বা কি? হার্টবার্ন, হায়াটাস হার্নিয়া হলে তার অ্যাজ এ সিমটম হার্টবার্ন হতে পারে, এবং তার কি চিকিৎসা হতে পারে, তার কি সার্জারি হতে পারে, কি লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে, সেটা নিয়েও আমরা একটা ছোট আলোচনা করব। তাহলে প্রথমে আসি হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়া কি? হায়াটাস হার্নিয়া পেটের একটা অংশ, যেটা ডায়াফ্রামের একটা খাঁজের মাধ্যমে বুকের মধ্যে উঠে আসে। তো ডায়াফ্রামটা কি? ডায়াফ্রাম হলো একটা পেশি, দ্যাট ইজ মাসেল, যেটা বুক আর পেটকে আলাদা করে। এটা ডিফারেন্সিয়েট করে যে কোনটা থোরাক্স আর কোনটা অ্যাবডোমেন। ডায়াফ্রাম। তো হায়াটাস হার্নিয়ার যে মানে সঠিক কারণ, হোয়াট ইজ দ্য রিয়েল রিজন, এটা সঠিকভাবে আহ, মানে বোঝা যায় না। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন ওল্ড এজ হয়, বয়স্ক হয়, বা পেটে কোনো কারণে, চাপের কারণে ডায়াফ্রামের যে মাসেলটা, পেশিটা, সেটা অনেক সময় উইক হয়ে যায়, তার জন্যই হায়াটাস হার্নিয়া হতে পারে। আবার এটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রেও হতে পারে, যদি পেট বা ডায়াফ্রাম সঠিকভাবে তৈরি না হয়। দ্যাট ইজ সামটাইমস ইট ইজ অকার ইন কনজেনিটাল ডিফেক্টস অলসো। সো বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে হায়াটাস হার্নিয়া কনজেনিটালি হয়, এবং এর সঙ্গেও কিন্তু অ্যাসিড রিফ্লাক্স এজ এ সিমটম থাকে। তাহলে এটা বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে, আর কনজেনিটালি বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এবারে হায়াটাস হার্নিয়া নিজে থেকে কোনো উপসর্গ তৈরি করে না। হ্যাঁ, কিন্তু জিইআরডি সৃষ্টি করতে পারে। জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হতে পারে। এটা কখন হয়? যেখানে পেটের অ্যাসিডে ইসোফেগাসে লিক তৈরি হয়। পেটের অ্যাসিড যেটা আমাদের মধ্যে তৈরি হয়, সেটা ইসোফেগাসের মধ্যে একটা লিক সৃষ্টি করে। এটি তখন হার্টবার্ন হয়। অ্যাজ এ সিমটম কি কি হয়? একটা বুকে ব্যথা হতে পারে, মুখে একটা স্বাদটা টক হতে পারে, আর সোয়ালোইং এ, গিলতেও সমস্যা হতে পারে। এই তিন চারটে সিমটম হতে পারে। হার্টাস হার্নিয়া সাধারণত 50 বছরের বেশি মানুষদের মধ্যে, দ্যাট ইজ ওল্ডার এজের ক্ষেত্রে হতে পারে। এছাড়া হায়াটাস হার্নিয়ার কিছু রিস্ক ফ্যাক্টরস আছে কাদের মধ্যে হয়। যেমন ওল্ড এজ, যদি ওবেসিটি থাকে, মোটা, অতিরিক্ত এজ, মানে ওয়েট অনেক বেশি হলো, মোর দ্যান 80, 90, 100-এর ওপরে যদি হয়। আর স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টরস, এটাও থাকে। আর প্রেগনেন্সিদের ক্ষেত্রেও, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও, আহ, মায়েদের ক্ষেত্রেও এটা অনেক সময়, খুব রেয়ারলি কিন্তু হতে পারে। আচ্ছা, এবারে হায়াটাস হার্নিয়ার টাইপস। হায়াটাস হার্নিয়া বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে সাধারণ ধরনের যেটা হলো, সেটা হলো স্লাইডিং হায়াটাস হার্নিয়া। স্লাইডিং হায়াটাস হার্নিয়া, যেখানে হার্নিয়া বুকের মধ্যে ওঠানামা করে। আচ্ছা, এছাড়া আরেকটা যেটা খুব কমন নয়, একটু আনকমন, সেটার নাম হলো প্যারা ইসোফেজিয়াল হায়াটাস হার্নিয়া, যেটা পেটের মধ্যের একটি অংশ ইসোফেগাসের পাশে উঠে আসে। পেটের মধ্যের একটা অংশ উপরের দিকে ইসোফেগাসের পাশে উঠে আসে। তো এবারে এটাকে যদি ডায়াগনোসিস করতে হয়, কোনো পেশেন্ট যদি এই সিমটম নিয়ে আসে, বা আপনারা যদি কারোর এরকম হয়ে থাকে, তখন আপনারা ডক্টরের কাছে যাবেন, এবং সেটার কিছু টেস্ট হয়। যেমন হচ্ছে যে বেরিয়াম সোয়ালো এক্স রে। বেরিয়াম সোয়ালো এক্স রে একটা ডায়াগনস্টিক টেস্ট, এটার মাধ্যমে হায়াটাস হার্নিয়া ডায়াগনোসিস করা যেতে পারে। আচ্ছা, এবারে দেখা গেল যে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কিরকম হয়? জিইআরডির যে এরকম সিমটম গুলো থাকে, সেইগুলো আমাদের প্রাইমারিলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমাদের করতে হবে। সেক্ষেত্রে পেটের ভেতরে যে অ্যাসিড হয়, সেটা কমানোর জন্য, অ্যাসিডিটি যেটা হয় সেটা কমানোর জন্য মেডিসিন নিতে হবে। আর মেন ইম্পর্টেন্ট থিং হলো লাইফস্টাইল পরিবর্তন করতে হতে পারে। যেমন আমরা অনেক বেশি, অনেকক্ষণ গ্যাপ দেওয়ার পরে অনেকটা বেশি খেয়ে ফেলি। হ্যাঁ, সেটা না খেয়ে ছোট ছোট খাবার খাওয়া, বারে বারে খাওয়া। আচ্ছা, খাওয়ার পরেই অনেক সময় আমরা কোনো হয়তো লাঞ্চ বা ডিনারের পরে, খাওয়ার পরেই আমরা শুয়ে গেলাম, সেটা না করে খানিকটা টাইম দেওয়া, তারপরে শোয়া। যাদের ওবেস, যারা, তাদের ওয়েট তো কমানো, একটা ফিজিক্যাল এক্সারসাইজ করা, হ্যাঁ, ডায়েটারি রেস্ট্রিকশন করা, জাঙ্ক ফুড খাওয়া কমানো, এগুলো যেটাতে ওয়েটটা কমে।
আর স্মোকিং যারা এক্সেসিভ স্মোকিং করে, যারা চেন স্মোকার বা যারা বেশি করছে, তারা কমাতে হবে। এবং লাস্টে হচ্ছে যে অনেকে এগুলো কমানোর পরেও হয় না, সেক্ষেত্রে অনেক সময় শোয়ার পরে মাথার দিকের মানে বিছানার দিকে মাথাটা একটু উঁচু করে রাখলেও অনেক সময় এই জিআরডি থেকে আমরা অনেকটা রিলিফ পেতে পারি। এটা হলো। আচ্ছা, এরপরের যেটা হলো সেটা হলো সার্জারি। আচ্ছা, সার্জারি সেক্ষেত্রে উম, মানে যখন এই সমস্তগুলো করা হলো, অনেক ট্রিটমেন্ট হলো, অনেক ওষুধ খাওয়া হলো, কিন্তু তাতেও কমছে না, তখন কোনো সার্জনের কাছে যেতে হবে। সার্জন তখন উনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো কমেনি, তাহলে সার্জারি ছাড়া কোনো উপায় হচ্ছে না, সিমটম গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন সার্জারি করা যেতে পারে। আর এর মধ্যে থেকে যেটা লেস কমন, দ্যাট ইজ প্যারাইসোফেশিয়াল হার্নিয়া, এর জন্য কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে, কারণ এটা একটু লেস কমন, কিন্তু এটা ট্রিটমেন্টে সবসময় হয় না, মেডিকেল ট্রিটমেন্টে তখন সার্জারির প্রয়োজন হতে পারে। আচ্ছা, এবারে সার্জারির ব্যাপারটাও আমরা একটু অল্প করে বলি। যেটা হচ্ছে যে সার্জারি যেটা মেন হয় সেটাকে বলে ফান্ডোপ্লিকেশন বলে বলা হয়। ফান্ডোপ্লিকেশন করা হয়, আর এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। আচ্ছা, এবারে কিছু মেডিসিন থাকে যেইগুলো সার্জারির আগে আপনাকে বন্ধ করতে বলা হয়, আবার হয়তো সার্জারির পরে আবার চালুও করতে বলা হতে পারে। কিন্তু কিছু ওষুধ ওষুধ যেগুলো মেডিসিন, যেগুলো সব সার্জারির ক্ষেত্রে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা কোনো অন্য কোনো ওষুধ কিছু থাকে যেগুলো সার্জারির সময় বন্ধ করতে হয়, 3-4 দিন আগে বন্ধ করতে হয়, সার্জারি হওয়ার 3-4 দিন পরে চালু করতে হয়। এটা যে কোনো সার্জারি, যে কোনো ওটির জন্যই নর্মাল, এখানেও তাই হতে পারে। সার্জারির আগে রাত্রে মধ্যরাতে কিছু খাবার পান করতে নিষেধ করে, সে যাতে এমটি স্টমাকে থাকতে হয় বা একটা লাইট খাবার খেতে হয়, পরের দিন সকালে এমটি স্টমাকে থাকতে হয়। এটাও খুব কমন, যে কোনো সার্জারিতেই হয়। সার্জারি এখন তো দুরকম হতে পারে, আগে যেরকম শুধু ওপেন সার্জারি ছিল, সার্জন এখানে কি করবেন, পেটের ভেতরে একটা বড় অংশ তৈরি করে, বড় মানে কেটে, মানে ওপেন সার্জারি করে করা যেতে পারে। আর একটা হয় যে ল্যাপারোস্কোপিক সার্জারি, যেটা অনেকটা ছোট কাটটার মাধ্যমে ক্যামেরা আর ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে যেটাকে বলা হয় ল্যাপারোস্কোপি সার্জারি, ওই ল্যাপারোস্কোপি সার্জারি করা হয়। আচ্ছা, উম, এখন আরো নতুন কিছু হয়েছে, যেগুলো হচ্ছে যে মুখের মধ্যে দিয়ে ক্যামেরা ইসোফেগাসের মধ্যে ঢুকিয়েও সেখানে ফান্ডোপ্লাইকেশন বা এগুলো কিছু করা হয়। আচ্ছা, হার্নিয়াকে বন্ধ করতে, ডায়াফ্রামকে শক্ত করতে, আর পেটের উপরের দিকের অংশের ইসোফেগাসটা চারপাশে মুড়িয়ে দেওয়ার মতো হয়, যাতে মানে রিফ্লাক্স হয়ে অ্যাসিডটা আর ইসোফেগাসকে ইয়ে না করতে পারে, মানে লিক না করতে পারে। এইভাবে সার্জারিটা করা হয়, মানে থিমটা এটাই। আচ্ছা, এবারে হচ্ছে যে সার্জারির আগে বা পরে যেরকম আহ, কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, সেগুলোকেও আপনাকে মানে সেটা বলা হবে যাদের সার্জারি হবে। যেমন সবসময় যে কোনো সার্জারিতে ব্লিডিং হতে পারে, একটা পোস্ট ইনফেকশন একটা হতে পারে, উম, ফুলে যাওয়া মানে একটা ইনফেকশন হতে পারে, আর গিলতে ব্যথাও হতে পারে, মানে সোয়ালোইং এ একটা সমস্যা হবে। এগুলো খুব কমন, এবং এটা এক্সপ্লেন করার পরে তারপরে ওপিনিয়ন নিয়ে তারপরেই সার্জারি করা হয়। আচ্ছা, আর একটা বলা হচ্ছে যে ওপেন সার্জারি যেটা করা হয়, ওপেন সার্জারিতে মোটামুটি 4 থেকে 6 দিন পর্যন্ত হসপিটালাইজ থাকতে হয় পুরো রিকভারি হওয়ার জন্য। তারপরে সেটা দেখে যদি ফুল রিকভারি হয়ে যায়, তারপরে এ হয়। আর ল্যাপারোস্কোপিতে স্বাভাবিকভাবে যেহেতু অনেকটা কম কাটা হচ্ছে, অল্প জায়গার মধ্যে দিয়ে কাঠের মধ্যে দিয়ে হচ্ছে, তাহলে এটা 1 থেকে 3 দিন মতো সময় লাগে। আর পুনরুদ্ধার হতে 2 থেকে 6 সপ্তাহ লাগে। মানে এটা হচ্ছে যে আবার নর্মাল লাইফ নর্মাল লাইফে ফিরে আসার জন্য মোটামুটি একটু রেস্টে থাকতে হয়, অ্যান্টিবায়োটিক্স আদার মেডিসিন গুলো খেতে হয়। 2 থেকে 6 সপ্তাহের মধ্যে আবার সে নর্মাল লাইফে আসতে পারে। সার্জারিটি সাধারণত কার্যকর যাদের ক্ষেত্রে কমপ্লিকেশনস খুব বেশি, যাদের ক্ষেত্রে মেডিসিন বা লাইফস্টাইল মডিফিকেশন করার পরেও এটা কমছে না, বা সেও ওবেসিটি বা এরকম সমস্যাগুলো থেকেই যাচ্ছে, তাদের ক্ষেত্রেই সার্জারিটা করা হয়। আর হায়াটাস হার্নিয়ার বেশিরভাগ সিমটমটা তখন রিলিভ হয়। তবে এর পরেও হার্টবার্ন কম বেশি আসতে পারে, আফটার সার্জারিও আসতে পারে। তখন সেরকম আগের যে মেডিসিনগুলো আমরা খাই, দ্যাট ইজ
অ্যান্টাসিড বা অ্যান্টি অ্যাসিড, প্রোটন পাম্প ইনহিবিটর যেই সমস্ত ওষুধগুলো সেইগুলোকে আমাদেরকে খেতে হবে এবং টাইমলি খেতে হবে। আর আফটার সার্জারি হোক বা শুধু এটা দিয়ে হোক, আমরা যে প্রিকশনস গুলো নেওয়ার কথা বললাম সেইগুলো সবসময় এটা মেনে চলতে হবে। এই নয় যে সার্জারি হয়ে গেল মানে আমরা সমস্ত কিছু ভুলে গেলাম, বা সেটা করা যাবে না। তো লাইফস্টাইল মডিফিকেশন এটা তো চলতেই পারে, এটা খেতেই হবে, মেডিসিনস কিছু নিতেই হবে, প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যান্টাসিড এগুলো ছোট করে খেতে হবে। আর যেরকম ভাবে বলা হলো যে খাওয়ার পরেই শোয়া হবে না, এটা করতে হবে, আর বিছানার বালিশের মাথাটা উঁচু করে শুতে হবে। তো হুম, যদি দেখা যায় যে এই কারণগুলো আমরা মেনে চলছি এবং স্বাস্থ্যকর ওজন ওয়েটটা আমরা কন্টিনিউয়াসলি মেনটেন করছি, তাহলে কিন্তু হায়াটাস হার্নিয়া বা রাদার জিআরডি বা হার্টবার্ন এগুলো অনেকটাই কম হবে। তো সবাই এটা মেনে চলতে হবে, এখন লাইফস্টাইল মডিফিকেশনটা ইম্পর্টেন্ট, সুতরাং এটা মেনে চলে এগুলো আমাদের প্রিভেন্ট করতে হবে।